প্রায় ৫ লক্ষ জনগণের দেশ ব্রুনাই, কিন্তু এত ছোট্ট একটি দেশ কিভাবে ওয়ার্ল্ডের ১০টি ধনী দেশের মধ্যে একটি হতে পারে? এক কথায় যেন একটা সোনায় মোড়ানো দেশ। এখানে জনগণের মাথাপিছু আয় প্রায় ৩০ লক্ষ টাকা। তার উপরে এখানে কোনো ইনকাম ট্যাক্স নেই, এডুকেশন, চিকিৎসা সম্পূর্ণ একদম ফ্রি। আর এই দেশের যিনি সুলতান, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় $২৬ মিলিয়ন। তাছাড়া সোনায় মোড়ানো প্রাসাদ, প্রাইভেট জেট, ৫,০০০-এরও বেশি প্রাইভেট কার, এমনকি সুলতানের বাথরুমের বেসিন সবকিছু সোনা দিয়ে তৈরি। অথচ আজকের দিনে বিশ্বে প্রায় মানুষই হয়তো এই দেশটির নামই জানে না। এমনকি দেশটা এতটাই ছোট যে ওয়ার্ল্ড ম্যাপে খুঁজতে গেলে আপনাকে বারবার জুম করতে হবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক দেশটির ধনী হওয়ার পেছনের কারণ। মাত্র কয়েক দশক আগে ব্রুনাই ছিল অত্যন্ত একটা গরিব কান্ট্রি। এখানের জনগণ নদীর ধারে বাঁশ আর কাঠ দিয়ে বানানো ছোট ছোট ঝুপড়িতে বসবাস করত। এমনকি দেশের খরচ চালানোর জন্য সুলতানকে ইংরেজদের কাছ থেকে সাহায্য নিতে হতো। এখন প্রশ্ন হলো, ব্রুনাই তাহলে আজকের দিনে কিভাবে এত ধনী হয়ে উঠল? দেশটির সুলতানের বিপুল সম্পত্তি কোথা থেকে আসলো? যেদিকে আফ্রিকার মতো খনিজ সম্পদে ভরপুর দেশগুলোর মানুষ আজ অবধি দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, সেখানে এত ছোট্ট একটা দেশের মানুষ এমন রাজকীয় জীবনযাপন কিভাবে করছে? দেশটি আমাদের বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এর উত্তর দিকে দক্ষিণ চায়না সাগর, আর বাকি পুরো দেশটাই মালয়েশিয়ায় ঘেরা। আর সম্পূর্ণ দেশটির আয়তন মাত্র ৫,৭৬৫ বর্গ কিলোমিটার। ৮২৫ খ্রিস্টাব্দে এখানে বারুনাই নামে একটা ছোট্ট রাজ্য ছিল। সেই সময় পারস্য থেকে বিভিন্ন মুসলিম ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে আসতেন। ১৩০০ খ্রিস্টাব্দে শেষের দিকে এখানে মুসলিম ধর্মের প্রচার এতটাই বেড়ে যায় যে সেখানকার রাজকুমার আওয়াং আলাক বেতার ১৩৬৮ খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম গ্রহণ করে সুলতান মোহাম্মদ নাম নিয়ে ব্রুনাইয়ের সিংহাসনে বসেন। আর তিনি ছিলেন ব্রুনাইয়ের প্রথম সুলতান। তার হাত ধরেই ব্রুনাইয়ে ইসলাম ধর্মের প্রচার শুরু হয়। এই সুলতানের সাম্রাজ্য একসময় এতটাই শক্তিশালী হয়েছিল যে ফিলিপাইন্স থেকে শুরু করে মালয়েশিয়ার সারওয়ার প্রদেশ, এমনকি ইন্দোনেশিয়ার মতো দেশে ব্রুনাই বাণিজ্য করত। কিন্তু ১৭০০ খ্রিস্টাব্দ আস্তে আস্তে এই ব্রুনাইয়ের সাম্রাজ্যে পতন শুরু হয়। একসময় রাজ পরিবারের মধ্যে পরবর্তী সুলতান কে হবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। আর এই সুযোগে ইংরেজ, ডাচ, স্প্যানিশদের কন্ট্রোল এই জায়গায় বাড়তে থাকে। ধীরে ধীরে স্পেন ফিলিপাইন্স দখল করে নেয়। ডাচরা হার্নিও প্রদেশের বেশ কয়েকটা এরিয়া দখল করে নেয়। ১৮৪০ খ্রিস্টাব্দে ইংরেজ অফিসার জেমস প্রুপ সারওয়ার প্রদেশ দখল করে নেয়। এভাবেই কমতে কমতে ব্রুনাই একটা ছোট দ্বীপের মধ্যে সীমিত হয়ে যায়। ওই সময় সুলতান ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ তাকে যে কোনো উপায়ে তার এরিয়াটাকে বাঁচাতে হবে। ওই সময় সুলতান ব্রিটিশদের কাছ থেকে সাহায্য চান। এরপর থেকে ব্রুনাইয়ের ফরেন রিলেশন এবং সিকিউরিটির দায়িত্ব ব্রিটিশদের হাতে চলে যায়, আর সুলতানের হাতে থাকে ব্রুনাইয়ের শাসন ব্যবস্থা। ১৯০৬ সালে ব্রিটিশরা ব্রুনাইতে একজন রেসিডেন্ট নিযুক্ত করেন, যার ফলে ব্রুনাইয়ের শাসন ব্যবস্থা ব্রিটিশদের হাতে চলে যায়। সুলতানকে সামনে রেখে পুরো শাসন ব্যবস্থা কন্ট্রোল করত ব্রিটিশরা, আর সুলতান হয়ে যান ব্রিটিশদের হাতের পুতুল। এসবের ফলে দেশটির অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যায়। দেশটি রাষ্ট্রীয় আয়ের বেশিরভাগ অর্থ চলে যেত ইংরেজদের হাতে। ব্রুনাইয়ের সাধারণ মানুষরা ওই সময় এতটাই গরিব হয়ে যায় যে তাদের দুবেলা খাবারটুকু জুটত না। শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির সুযোগ সুবিধা কমতে থাকে। ব্রুনাইয়ের রাজকোষ সেই সময় এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ১৯০০ থেকে ১৯২০ খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানকে ব্রুনাইয়ের খরচ চালানোর জন্য ইংরেজদের কাছ থেকে সাহায্য নিতে হতো। ওই সময় ব্রুনাই এতটাই খারাপ অবস্থানে ছিল যে কেউ ভাবতেই পারেনি দেশটি বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হবে। ১৯২৯ খ্রিস্টাব্দে ব্রুনাইয়ের সেরিয়া অঞ্চলে প্রথম তেলের খনি পাওয়া যায়। এরপর থেকে শুরু হয় ব্রুনাইয়ের অর্থনীতির ম্যাজিক্যাল পাওয়ার। অনেক ইংরেজ কোম্পানি, বিশেষ করে শেল কোম্পানি, এখানে তেল উত্তোলনের কাজ শুরু করে। যদিও সেই সময় লাভের বেশিরভাগ অর্থই চলে যেত ইংরেজদের হাতে।
তারপরও তেল থেকে সুলতানের আয় বেশ ভালোই ছিল। দেশটিতে এই সময় প্রচুর অর্থ আসতে শুরু করে, আর এই তেলের টাকা তৎকালীন সুলতান ব্রুনাইয়ের ডেভেলপমেন্ট এর জন্য খরচ করে। ওই সময় শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ধরনের প্রজেক্টে প্রচুর পরিমাণ অর্থ ইনভেস্ট করা হয়। ব্রুনাই একটু একটু করে অর্থনৈতিকভাবে আগাতে থাকে। কিন্তু তখনই তাদের সামনে আরও একটা বাধা আসে। শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখানে প্রচুর পরিমাণে তেল পাওয়া যেত, তাই 1941 খ্রিস্টাব্দে জাপান ব্রুনাইয়ের উপর অ্যাটাক করে। মাত্র একদিনের মাথায় জাপান তৎকালীন শাসন ব্যবস্থায় থাকা ইংরেজ সেনাদের হারিয়ে দেয়। কিন্তু ইংরেজ সেনারা পালিয়ে যাওয়ার আগে এখানে থাকা সমস্ত তেলের খনিতে আগুন ধরিয়ে দেয়, যাতে জাপানি সেনারা সেগুলো ব্যবহার করতে না পারে। তবে জাপানের বদলে এখানে বেশি ক্ষতি হয়েছিল ব্রুনাইয়ের সাধারণ মানুষের, কারণ দেশটির পুরো অর্থনীতি ওই সময় তেলের উপর ডিপেন্ডেন্ট ছিল। টানা প্রায় 4 বছর ব্রুনাই জাপানের কন্ট্রোলে ছিল, আর ওই 4 বছরে জাপানি সেনারা ব্রুনাইকে একেবারে ধ্বংস করে দেয়। রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, ব্রিজ সব কিছু তারা ধ্বংস করে ফেলেছিল। যুদ্ধে ব্রুনাইয়ের প্রচুর সাধারণ মানুষ মারা যায়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ইংরেজরা আবারও ব্রুনাইয়ে ফিরে আসে, কিন্তু ততদিনে দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে জাপানি সেনারা। ফলে সব কিছু আবার নতুন করে শুরু করতে হতো। আর এই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে দেশটাকে আবারও ঘুরে দাঁড়াতে আরও বেশ কয়েক দশক সময় লেগে যায়। ব্রুনাইয়ে যে সমস্ত অয়েল ফিল্ডগুলো যুদ্ধের সময় ধ্বংস হয়ে গিয়েছিল, সেগুলোকে শেল কোম্পানি আবারও নতুন করে চালু করে। 1950 খ্রিস্টাব্দে ব্রুনাইতে তেল উৎপাদন আবারও পুরোপুরিভাবে শুরু হয়। 1960 থেকে 1970 খ্রিস্টাব্দ এখানে বেশ কয়েকটা গ্যাস ফিল্ডও আবিষ্কার করা হয়। ধীরে ধীরে দেশের ইকোনমি গ্রো করতে শুরু করে। সেই সময় ব্রুনাইয়ের যিনি সুলতান ছিলেন ওমর আলী, তিনি একজন এডুকেটেড লিডার ছিলেন। তিনি ব্রুনাইকে নতুন করে গড়ে তোলার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন, যেমন রাস্তাঘাট, ব্রিজ, সরকারি অফিস, হাসপাতাল, স্কুল, কলেজ এগুলো আবার নতুন করে তৈরি করে। দেশের রাজধানী শহর বান্দেজ সেরি বেগোয়ানকে তিনি নতুন করে সাজান। দেশে প্রচুর প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয়, যেখানে ছোট ছোট ছাত্রছাত্রীরা ফ্রিতে শিক্ষা নিতে পারবেন। দেশের হাসপাতালগুলো নতুন করে চালু করা হয়, সেখানে ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। কিন্তু তখনও ইংরেজরা ব্রুনাই ছেড়ে চলে যায়নি। আর এত পরিমাণ ন্যাচারাল রিসোর্সের অ্যাক্সেস ছেড়ে ইংরেজরা যে সহজে যাবে না, সেটাও সুলতান খুব ভালোভাবেই জানতেন। কিন্তু সেই সময় আন্তর্জাতিক চাপ ও ব্রুনাইয়ের স্বাধীনতার দাবি এতটাই চরম পর্যায়ে চলে যায় যে ইংরেজরা বাধ্য হয়ে সুলতানের সাথে একটা চুক্তি করে। চুক্তি অনুযায়ী তারা ব্রুনাইকে অটোনমি দেয়, মানে ব্রুনাইয়ের প্রশাসনিক ক্ষমতার দায়িত্ব থাকবে সুলতানের হাতে, কিন্তু ফরেন রিলেশন, সিকিউরিটির দায়িত্ব ইংরেজদের হাতে থাকবে। সুলতান দেশ থেকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ব্যান করে দেয় এবং এখানে পাকাপাকিভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। সুলতান আস্তে আস্তে এখানে প্রশাসনিক ক্ষমতা বাড়াতে থাকে। আর ফাইনালি 1984 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ব্রুনাই পূর্ণ স্বাধীনতা পায়। আর সেই সময় ব্রুনাইয়ের সুলতান ছিলেন হাসান আল বলকিয়া। ব্রুনাই যে মেসিভ গ্রোথ হয়েছে, এর পেছনে সুলতান হাসান আল বলকিয়ার অনেক কন্ট্রিবিউশন রয়েছে। এর আগে যেহেতু ব্রুনাই ইংরেজদের কন্ট্রোলে ছিল, আর সেই সময় যে সুলতান ছিলেন, কিন্তু স্বাধীনতার পর রাষ্ট্রের সব কিছুতেই একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হয়। এই সময় ব্রুনাইয়ের প্রায় 90% ইকোনমি তেল এবং গ্যাসের উপর নির্ভর করত। আর এখানে সুলতান ভীষণ লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করে। সুলতান যে গাড়িগুলো ব্যবহার করে সেগুলো সোনার রোলস রয়েলস থেকে শুরু করে 5000-এরও বেশি লাক্সারি গাড়ি রয়েছে তার গ্যারেজে। সুলতানের সোনায় মোড়ানো প্রাইভেট জেট কোনো লাক্সারি 7 স্টার হোটেলের থেকে কম নয়। দেশে বিদেশে তার প্রায় কয়েক হাজার কোটি টাকার প্রপার্টি রয়েছে। তবে সুলতান যে নিজেই লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করতেছে তা কিন্তু নয়। ব্রুনাইয়ের সাধারণ মানুষের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তিনি প্রশাসনের ঢেলে খরচ করতেছেন, যার মধ্যে হলো ব্রুনাইয়ের ন্যাশনাল হাউজিং স্কিম। এই স্কিমের আওতায় দেশের সমস্ত নাগরিকদের জন্য সস্তায় বা সহজ কিস্তিতে বাড়ি বানিয়ে দেয়। অনেক সময় দেশের গরিব মানুষদের জন্য মাসিক কিস্তিতে কমপ্লিটলি ফ্রিতে বাড়ি বানিয়ে দেওয়া হয়। দেশের জাতীয় ডেভেলপমেন্টের জন্য তিনি শিক্ষা খরচ কমপ্লিটলি ফ্রি করে দিয়েছেন। এমনকি উচ্চশিক্ষার জন্য ব্রুনাই সরকার থেকে স্কলারশিপ দেওয়া হয়, যাতে স্টুডেন্টরা সরকারি খরচে জাপান, অস্ট্রেলিয়া, চীন
সহ আমেরিকার মতো দেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ পায়। এই দেশের নাগরিকদের চিকিৎসার জন্য ১ টাকাও খরচ করতে হয় না। এমনকি যদি দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট নেওয়ার দরকার হয় তার পুরো খরচটাই সরকার দেয়। ব্রুনাই যেহেতু চাষাবাদ কম হয় তাই সরকার এখানে ভর্তুকি দিয়ে খাদ্যের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখে। এই দেশের রাস্তাঘাট এতটাই পরিষ্কার যে দেখে মনে হবে আপনি কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আছেন। এখানে কোনো গরিব মানুষ নেই, সবার কাছে প্রচুর অর্থ আছে। এখানকার বাজারগুলোতে ঘুরে বেড়ালে আপনি দেখতে পাবেন যে এখানকার দোকানগুলো সব সোনা দিয়ে তৈরি। যেহেতু দেশটির জনসংখ্যার পরিমাণ খুবই কম, মাত্র ৫ লক্ষ, তাই এখানকার মানুষের পার মাথাপিছু আয় অনেক বেশি, প্রায় $৩০-৪০। আর এখানে যেহেতু রাজ শাসন চলে তাই এখানে কোনো রাজনৈতিক দাঙ্গা বা ধর্মঘট হয় না, যার ফলে বহু কোম্পানি ব্রুনেইতে তাদের কোম্পানি প্ল্যান সেট আপ করে রেখেছে। তাই এখানে নতুন নতুন জব ক্রিয়েট হচ্ছে, আর এই কারণে দেশের বেকারত্ব একদম নেই বললেই চলে। হিউজ ন্যাচারাল রিসোর্সেস, প্রপার ম্যানেজমেন্ট, লিডারশিপ, এই সব কিছুর কম্বিনেশনের জন্য আজকের দিনে ব্রুনাই পৃথিবীর রিচেস্ট কান্ট্রিগুলোর মধ্যে একটি।